মিয়ানমারের ভেতরে ঢুকে সামরিক অভিযান চালালো বাংলাদেশ সেনাবাহিনী। মিয়ানমার দীর্ঘদিন ধরে চাচ্ছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দখল করতে। মিয়ানমারের সামরিক অবস্থা ভঙ্গুর হলেও সেন্ট মার্টিন দ্বীপের মালিকানা থেকে দেশটি কখনোই সরে আসেনি। মাঝে মাঝে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের মালিকানা দাবি করে থাকে মিয়ানমার। এমনকি সেন্ট মার্টিন দ্বীপকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে একাধিকবার ভিডিও প্রকাশ করেছে মিয়ানমার। কিন্তু আপনি হয়তো জানেন না, মিয়ানমারের ভেতরে ঢুকে মিয়ানমারের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর সবথেকে গৌরবোজ্জ্বল ইতিহাস হচ্ছে অপারেশন নাফ। এই দুঃসাহসিক অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর দুর্ধর্ষ চৌকস কমান্ডাররা মিয়ানমারের প্রায় 10 মাইল ভিতরে ঢুকে মিয়ানমার সেনাবাহিনীর অস্ত্রের গুদাম ধ্বংস করেছিল। প্রতিবেশী কোনো দেশের অভ্যন্তরণে ঢুকে এইরকম দুর্ধর্ষ হামলার ঘটনা এটাই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রথম। সময়টা ছিল 1991 সালের 21শে ডিসেম্বর। বেগম খালেদা জিয়া তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশের বিডিআর ক্যাম্পে অতর্কিত হামলা করলে বাংলাদেশের বিডিআরের একজন সদস্য নিহত হয়, আর তাৎক্ষণিক বিডিআর পাল্টা হামলা করেছিল। বিডিআরের পাল্টা হামলায় 12 জন মিয়ানমারের সেনা নিহত হয়। মিয়ানমারের সেনারা কাপুরুষের মতো নিহত সৈন্যদের লাশ ফেলে রেখে চলে যায়। এই ঘটনার পর নড়ে চড়ে বসে বাংলাদেশ সরকার। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মিয়ানমারকে কঠিনভাবে শায়েস্তা করার হুমকি দেয়। এই ঘটনার পর বেগম খালেদা জিয়া মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দেয়। তার নির্দেশনা মোতাবেক বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমার সীমান্তে প্রায় 82,000 সেনা সমাবেশ ও ভারী অস্ত্র মোতায়েন করে, যেটি ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো দেশের সীমান্তে এত বেশি সংখ্যায় সেনা মোতায়েনের ঘটনা। এর পাল্টা পদক্ষেপ হিসেবে মিয়ানমারও প্রায় 1 লাখ সেনা মোতায়েন করে। এই ঘটনার পরপরই বাংলাদেশ সামরিক বাহিনীর কর্মকর্তারা মিয়ানমারে হামলা চালানোর ছক কষতে থাকেন। শুরুতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস অভিযানিক দল মিয়ানমারের 25 কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে। এরপর বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমার সেনাবাহিনী নিয়ন্ত্রণাধীন অস্ত্রের গুদাম ধ্বংস করে। মিয়ানমারের ভেতরে অভিযান চালানোর পর বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানিক দলটি কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই বাংলাদেশের ভেতরে ফেরত আসে। এই ঘটনা প্রকাশিত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে থাকে। ঠিক একই সময়ে মিয়ানমারের কাচিন বিদ্রোহীদের সাথে মিয়ানমার সেনাবাহিনীর ভয়ানক যুদ্ধ বেঁধে যায়। কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী, যার ফলে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত থেকে সৈন্য সরিয়ে কাচিন বিদ্রোহীদের দমাতে ব্যাপক চাপ অনুভব করতে থাকে। মিয়ানমারের জেনারেলদের আশঙ্কা ছিল, তারা যদি বাংলাদেশ সীমান্ত থেকে সরিয়ে নেয় তাহলে পুরো আরাকান রাজ্য বাংলাদেশ সেনাবাহিনী দখল করে নিতে পারে। এর জন্য তারা বাংলাদেশের রাষ্ট্রদূত মারফত সীমান্ত থেকে সেনাবাহিনী সরাতে অনুরোধ করে, কিন্তু বাংলাদেশ তাদের কথায় কোনো পাত্তাই দেয়নি। একদিকে নিজের দেশে কাচিন বিদ্রোহীদের দ্বারা ভয়ানকভাবে হামলা, অন্যদিকে বাংলাদেশ সীমান্ত থেকে সেনা না সরাতে পারা, উভয় সংকটে পড়ে মিয়ানমার দেশটি। শেষে বাধ্য হয়ে চীন সফরে যান মিয়ানমারের প্রেসিডেন্ট। মিয়ানমারের প্রেসিডেন্ট চায়নার প্রধানমন্ত্রীকে অনুরোধ করে যে বাংলাদেশ যেন তাদের বিশাল বাহিনী এবং ভারী অস্ত্রশস্ত্র সীমান্ত থেকে সরিয়ে নেয়, আর নয়তো মিয়ানমার সেনা সরালে বাংলাদেশ আরাকান দখল করে নিতে পারে বলে তাদের আশঙ্কা ছিল। সর্বশেষে চীনের কয়েকবার অনুরোধের পর মোটামুটি 93 দিন পরে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত থেকে সেনা সরিয়ে নেয়। এই যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং তাদের কর্মকর্তারা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে গোপনে যোগাযোগ রক্ষা করেছে বলে অভিযোগ পাওয়া যায়, যেটি যুদ্ধক্ষেত্রে বাংলাদেশকে বাড়তি সুবিধা দিয়েছে। মিয়ানমারের সাথে বাংলাদেশের দ্বিতীয় পর্যায়ের যুদ্ধ শুরু হয়েছিল 2000 সালের 8 জানুয়ারি। 3 দিনের এই সামরিক সংঘাতে নজিরবিহীনভাবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের 2500 সৈন্য ঝাঁপিয়ে পড়েছিল মিয়ানমারের সেনা ও নৌবাহিনীর 2 ডিভিশন সৈন্যের সামনে, যাদের সম্মিলিত লোকবল ছিল 25,000 লোকের মতো। অর্থাৎ মিয়ানমারের সৈন্য সংখ্যা ছিল বাংলাদেশের তুলনায় প্রায় 10 গুণ। এখানে আপনাদেরকে বলে দিতে চাই, এই যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী অংশই নেয়নি। বাংলাদেশ সেনাবাহিনী এই যুদ্ধে যোগ দেওয়ার আগেই বিডিআরের প্রবল প্রতাপের সামনে টিকতে না পেরে লেজ গুটিয়ে পালিয়েছিল মিয়ানমার সেনাবাহিনী। 3 দিন ধরে চলা এই যুদ্ধে মিয়ানমারের 600 সৈন্য নিহত হলেও বাংলাদেশের মাত্র 2 জন সৈন্য আহত হয়েছিল। আজ থেকে প্রায় 25 বছর আগে নাফ নদীর তীরে সংগঠিত এই যুদ্ধের একটি লম্বা পটভূমি রয়েছে। 1966 সালে সীমান্ত নিষ্পত্তির সময় তৎকালীন পাকিস্তান সরকার ও বার্মা সরকার একটি চুক্তিতে উপনীত হয়। এই চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী নাফ নদীর খাদের মাঝের অংশকে 2 দেশের সীমান্ত হিসেবে ঠিক করা হয়। মিয়ানমার অংশে নাফ নদীর 12টি প্রশাখা রয়েছে। চুক্তি অনুযায়ী বার্মা সরকার সে প্রশাখাগুলোতে এমন কোনো পদক্ষেপ নিতে পারত না যা নাফ নদীর গতিপথে বড়সড় পরিবর্তন আনতে পারে, কারণ সবকিছুর উপরে নাফ নদীর খাদের মধ্যভাগকে আন্তর্জাতিক সীমারেখা হিসেবে সাব্যস্ত করা হয়েছিল। কিন্তু মিয়ানমার সরকার এই চুক্তিকে অগ্রাহ্য করে 2000 সাল পর্যন্ত 12টির
ভেতরে 11টিতে বাঁধ নির্মাণ করে। এতে করে নাফ নদীর মূল প্রবাহ বাংলাদেশের দিকে সরে আসে এবং প্রায় 2500 একর ভূখণ্ড বাংলাদেশ হারিয়ে ফেলে। 2000 সালে মিয়ানমার সর্বশেষ প্রশাখাতে বাঁধ দিতে চাইলে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের সূত্রপাত হয়। এই বাঁধ হয়ে গেলে নাফ নদীর বাংলাদেশের অংশে প্রচুর পরিমাণে ভাঙনের সৃষ্টি হতো, যা টেকনাফ শহরের অস্তিত্ব বিলীন করে দিতে পারত। 1999 সালের শেষ নাগাদ কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে শক্তি প্রয়োগের মাধ্যমে বাঁধ নির্মাণের উদ্যোগ ব্যর্থ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। মিয়ানমারের সেনারা আঘাত হানার জন্য প্রস্তুত হয়। এদিকে বিডিআরও গোপন সূত্রে খবর পায় মিয়ানমারের এই অপতৎপরতা সম্পর্কে। তৎকালীন বিডিআরের মহাপরিচালক ছিলেন LM ফজলুর রহমান। সেই যুদ্ধ শুরু হয়েছিল জানুয়ারির 8 তারিখ দুপুর 2:30টায়। জেনারেল ফজলুর রহমান সেদিন নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সেদিন দিনাজপুরে অবস্থান করেছিলেন। সেখান থেকে তিনি কোড ওয়ার্ডের মাধ্যমে অপারেশন শুরু করার আদেশ দেন। যুদ্ধটি শুরু হয়েছিল টেকনাফের ওয়াইকং ইউনিয়নের তোতারদ্বীপ সংলগ্ন একটি জায়গাতে। এখানে নাফ নদীর একটি বাফের সামনে প্রথম গুলি শুরু করে বিডিআর, অর্থাৎ এটি ছিল একটি আক্রমণাত্মক এঙ্গেজমেন্ট। দেশি বিদেশি প্রচার মাধ্যম গুরুত্বের সাথে এই যুদ্ধের খবরাখবর প্রচার করছিল। যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে জয় পরাজয় স্পষ্ট হয়ে যেতে থাকে। মিয়ানমারের ভেতরে থাকা বাংলাদেশি গোয়েন্দারা প্রতিপক্ষের প্রচুর ক্ষয়ক্ষতির খবর আনতে লাগলো। এই বিপুল ক্ষয়ক্ষতির পেছনে ছিলেন জেনারেল ফজলুর রহমানের এক অভিনব পরিকল্পনা। তিনি এলিমেন্ট সারপ্রাইজ বা ঝুঁকিপূর্ণ মাইন্ড গেম খেলছিলেন। নাফ যুদ্ধের সময় সবচেয়ে বিরল যে কৃতিত্ব বিডিআর অর্জন করে সেটি হচ্ছে শূন্য মৃত্যুহার। 3 দিন ব্যাপী ঘোরতর যুদ্ধে বার্মার 6 শতাধিক সেনা এবং মিয়ানমারের নাগরিক নিহত হলেও বিডিআরের একজন সদস্য মারা যায়নি। তবে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছিল। যে কোনো সামরিক অভিযানের ক্ষেত্রে এটা বিরল এক দৃষ্টান্ত। যুদ্ধের বিজয়ের স্বীকৃতি স্বরূপ তৎকালীন বাংলাদেশ সরকার যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক সৈন্যকে অপারেশন নাফ নামক একটি বীরত্বসূচক পদক দান করে। ইতিহাসে প্রথমবার বিডিআর সেনাবাহিনীর হস্তক্ষেপ ছাড়াই যুদ্ধে কোনো একক বীরত্ব লাভ করে। এখন হয়তো আপনারা প্রমাণ পেয়েছেন আমাদের বিডিআর এবং সেনাবাহিনী কতটা শক্তিশালী এবং যুদ্ধে অভিজ্ঞ। বিডিআর এবং সেনাবাহিনীর জন্য ঝটপট ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের জানিয়ে দিন।